রাস্তার মধ্যে আমার একটা জিনিস আমার ফিল হয়, একটা মানুষ আর একটা মানুষকে রেসপেক্ট দেওয়া কমে গেছে। মাদের সত্যিকারের শিক্ষিত এবং সংস্কার মুক্ত হতে হবে, মারা শিক্ষিত হবে, সমাজ অনেক আগে যাবে। এই বলছি কি হয়েছে, কোথায় ভুল হয়েছে, হ্যাঁ এই ব্যাপারটা দেখলে অনেক টাইম হবে না, সজাগ থাকতে হবে। মেয়েরা অ্যাকচুয়ালি ওই দরজা বন্ধ করে মোবাইল নিয়ে কি বা ল্যাপটপ নিয়ে কি আসলে পড়াশোনা করছে না, অন্য কিছু দেখছে। মারা থাকুন। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায়। আজ আমরা যেখানটায় রয়েছি মানুষের বিভিন্ন রকম কৌতূহল, আইনি বিষয়ক জিজ্ঞাসাপত্র নিয়ে। আজ আমরা রয়েছি যাত্রাপুর পুলিশ স্টেশনে। আমাদের সাথে রয়েছেন যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ মহোদয়। প্রথমে স্যারকে আমরা স্বাগত জানাবো ত্রিপুরা টিভির পর্দায়। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত ৮টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি স্যার, আমরা জানতে চাইবো যে আপনার থানা আওতাধীন কোন অপরাধের প্রবণতাটা বেশি পরিমাণ ঘটছে এই বর্তমান সময়ে? দেখুন, গত বছর আমরা টোটাল এক বছরে 2024-এ আমরা টোটাল কেস নিয়েছি 74টা স্পেসিফিক রেজিস্ট্রেশন হয়েছে। এছাড়াও বাকি অনেকগুলো নন কগনিজেবল অফেন্স আসে, যেগুলো অ্যাকচুয়ালি বেশি আসে মানে বাড়িঘরের ঝগড়াঝাটি, ছোট ছোট বিষয়ে পরিবারের পাশাপাশি প্রতিবেশীর সাথে ঝগড়া, একসাথে বিজনেস করছে, একসাথে কাজ করছে, ওদের সাথে ঝগড়াঝাটি লাস্টে দিয়ে মারামারির মধ্যে চলে যায়, তখন থানাতে চলে আসে। এই ধরনের কমপ্লেনগুলি বেশি আসে। তা আমি যদি একটু করে বলতে চাই যে গত বছর 74টা কেসের মধ্যে আমরা কেস নিয়েছি, নিজেরা রেড করেছি মাদকদ্রব্য, যেমন এনডিপিএস আইটেমে 21টা কেস এনডিপিএস আইটেমে কেস নিয়েছি। তাছাড়া 21টা কেস হয়েছে যেগুলো হার্ট অ্যান্ড অ্যাসল্ট কেস। হার্ট অ্যান্ড অ্যাসল্ট মানে মিনস ঝগড়াঝাটি, মারামারিতে কেউ আহত হয়েছে, এগুলো আমাদের ভাষায় হার্ট অ্যান্ড অ্যাসল্ট কেস বলি, এরকম কেস। আর কিছু কেস আজকাল দেখা যাচ্ছে যে মাইনর গার্ল লাভ অ্যাফেয়ার্স ম্যাটারগুলো হচ্ছে। 16-17 বছর যে স্কুল পড়ুয়া ছাত্রীরা কারোর সাথে কারোর প্রণয় ঘটিত বিষয় হয়ে যাচ্ছে, তো ছেলেমেয়েরা গার্জেনকে না বলে তারা নিজেদের স্বেচ্ছায় চলে যাচ্ছে। যেহেতু 18 বছরের নিচে, তাহলে আমরা এটা কিডন্যাপ কেস নিতে হচ্ছে। তো এই ধরনের কেসগুলি বেশ কয়েকটা ঘটে গেছে, যাত্রাপুর থানা এলাকাতেও ঘটে যাচ্ছে, বা আপনারা দেখবেন বিভিন্ন প্রত্যেক থানাগুলিতে আজকের এই ধরনের কেসগুলো বেশি আসছে। তো আরেকটা বিষয় আমরা দেখলাম, মাঝে মাঝে চাইল্ড ম্যারেজের খবর চলে আসে। অর্থাৎ যেহেতু নাবালিকা, 18 বছরের নিচে মেয়েদের আমরা নাবালিকা বলবো, আর ছেলের 21 বছরের ছেলেদের বয়স নিচে হলে সেও নাবালক। তো এই ধরনের ক্ষেত্রে প্রণয় ঘটিত বিষয়গুলোকে তো আমরা কিডন্যাপ কেস নিচ্ছি, পরে তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হলে আমরা পক্সো একটু যোগ করতে হয়। তো এই ধরনের কেসগুলো হচ্ছে টুকটাক। থানা এলাকায় চুরি বা ছিনতাই এগুলোর প্রবণতা কেমন বা কিভাবে স্টেপ নিচ্ছেন আপনারা? গত বছর অর্থাৎ 2024-এ এবং 25-এ এখন অবধি আমি 2টো কেস নিয়েছি চুরির কেস। তো মার্কেটে, যেসব মার্কেটে প্রহরাদার ছিল না ওইসব মার্কেটে চুরি হয়ে গেছে। বাসপুকুরে একটা দোকানে চুরি হয়েছিল, আমরা কেস নিয়েছি। তারপর আমরা তাদের সাথে ব্যবসায়ী যারা আছে, মার্চেন্ট পার্টি কমিটি, তাদের সাথে কথা বলে তারা বলে নাইট ডিউটি, হ্যাঁ বাজার কমিটি তারা নাইট ডিউটি দিচ্ছে, আমরাও তাদের সাথে সুপারভিশন করছি, আমরা মোবাইল অফিসার সুপারভিশন করছে। আরেকটা চুরি, এখানে টায়ার চুরি হয়েছিল আমাদের কাঠালিয়া বাজারে, তো ওই চোরটাকে আমরা মাল রিকভারি হয়েছে, টায়ারগুলো আমরা মোটামুটি কিছু রিকভারি করেছি। আর যে চুরি করেছিল তো গাড়িটা আমরা সিজার করেছি এবং চুরকেও আমরা করেছি, কুচুর এখন জেল কাস্টডিতে আছে। তো এটা আমরা দেখছি, মেনলি আমরা রাত্রেবেলা নাইট মোবাইল অফিসার থাকে, একজন অফিসার চারিদিকে ঘোরাঘুরি করে বাইক মোবাইল দিয়ে আমরা দেখি যাতে চুরি না হয়, এই বিষয়টা আমরা দেখছি। মাদক বিরোধী অভিযানে যাত্রাপুর থানার অগ্রগতি কেমন বা কিভাবে বিষয়গুলো স্টেপ নিচ্ছেন আপনারা? দেখুন, মাদক বিরোধী অভিযান যদি 2023-এ 14টা কেস নিয়েছি আমরা এনডিপিএস কেস, 2024-এ 21টা কেস নিয়েছি। তো
তো অনেকটাই বেশি হচ্ছে, এবছর আরো বেশি করছি। দেখুন, অস্বীকার করে লাভ নেই, কিছু কিছু তো আমাদের যে গাঞ্জা প্ল্যান্টেশন অবৈধভাবে জঙ্গলের ভিতর খুব লুকিয়ে এসে পড়ছে। গত বছর 2024-এ আমরা 10,800,000 টোটাল তার এত গাঞ্জা প্ল্যান্ট আমরা ডেস্ট্রয় করেছি স্যাপলিং সহকারে। এই বছরও প্রায় 2,70,000 যে প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যখন ছিল আমরা ডেস্ট্রয় করেছি, প্রচুর ডেস্ট্রয় আমরা করেছি। তো এই বিষয়ে আমরা হেল্প করছি, আমরা অন্যদের হেল্প করব, যারা যারা গ্রামবাসীরা, যারা প্রত্যেকে যে লোকাল নেতৃত্ব তারাও যাতে হেল্প করে। যেহেতু ইনফরমেশন আমরা যেখানে ইনফরমেশন পাচ্ছি আমরা হেল্প করছি। তারপর এন্টিলিকা রেড করি আমরা, এন্টিলিকা রেডে যেখানে হচ্ছে প্রত্যেক দিন 2-4 জন করে আমরা যারা ইনটক্সিকেটেড কন্ডিশনে নয়সেন্স করছে তো ওদেরকে আমরা অ্যারেস্ট করছি। প্রিভেন্টিভ অ্যারেস্ট আমরা অনেক বাড়িয়ে দিয়েছি, প্রচুর প্রিভেন্টিভ অ্যারেস্ট করছি, এভাবে আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। সাধারণ মানুষ পুলিশের কাছে সহায়তা চাইতে গেলে কি কিভাবে যোগাযোগ করা উচিত বলে মনে হয় আপনার? না, অনেকভাবে করতে পারে। দেখুন, একটা তো হলো সরাসরি এসে কমপ্লেন করা, সাধারণ চলে আসবে। কেউ যদি আমাকে ফোনেও যদি কমপ্লেন করে, স্যার এমন এই হয়েছে এই হয়েছে, আমি সাথে সাথে স্টাফ পাঠিয়ে এগুলো অ্যাকশন নিই। কেউ এসে থানাতে এসে আমাদের জিডি সেকশনে যে ডিউটি অফিসার থাকে ওনাকে যদি বলে যে এই ব্যাপার নাম লিখে আমরা অ্যাকশনগুলি করছি। শুধু তাই না, আমাদের যে নতুন বিএনএসএস নতুন আইন হয়েছে আমরা জানেন 1 জুন 2024 ভারতীয় ন্যায় সুরক্ষা অধিনিয়মে। এর মধ্যে যদি কেউ এখন ডিজিটাল ভাবে কেউ কমপ্লেন করতে পারে, কেউ ইমেলে আমাদের কাছে কমপ্লেন পাঠাতে পারে, হ্যাঁ ইমেলে কমপ্লেন পাঠাতে পারে, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে। এই বিষয়টাকে আমরা এন্টারটেইন করব। আগে এটা ছিল না, কিন্তু নতুন আইনে এটা হয়েছে। ডিজিটালি কেউ কমপ্লেন করলেও আমরা করি। তবে এই ক্ষেত্রে একটা নিয়ম হয়েছে যে কমপ্লেন করবে ইমেলে করুক যেভাবে করুক, তার 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে এসে ওকে সিগনেচার করতে হবে। তো এই বিষয়টা নতুন ভাবে হয়েছে। তো যে কোনো ভাবে কমপ্লেন করলে আমরা অবশ্যই এটা এন্টারটেইন করছি। স্কুল কলেজ বা পাড়ায় আপনাদের সচেতনতামূলক প্রোগ্রামগুলি করেন কি? আমি এখানে এসেছি অলমোস্ট 2 বছর হতে যাচ্ছে। আপনি দেখবেন বা খবর নেবেন, প্রতিটি স্কুলে অলমোস্ট সবগুলো উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ে আমরা প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। কিছুদিন আগেও নিডিয়া স্কুলে প্রোগ্রাম করেছি, গার্লস স্কুলে প্রোগ্রাম করেছি, সাউথ পাহাড়পুর স্কুলে প্রোগ্রাম করেছি, আপনার বাসপুকুর স্কুলে প্রোগ্রাম করেছি, বর্ণায়ন স্কুলে প্রোগ্রাম করেছি। হ্যাঁ, মেনলি বাচ্চাদের যাতে চাইল্ড ম্যারেজ, যেটা একটা খুব ইম্পর্টেন্ট, আমাদের অথরিটি এবং সিভিল প্রশাসন ডিএম স্যার, আমাদের এসপি স্যার এবং ডিজি স্যার, প্রত্যেক সিনিয়র অফিসাররা এই চাইল্ড ম্যারেজের ব্যাপারটাতে খুব গুরুত্ব দিয়েছে। আমরা জায়গায় জায়গায় করেছি। এছাড়া ক্রাইম এগেইনস্ট উমেন এবং স্টুডেন্টদের রুট ট্রাফিক অ্যাম্বিয়েন্ট সম্পর্কে আমরা অনেক করেছি, যে রাস্তায় কিভাবে চলতে হবে, কিভাবে করতে হবে, হেলমেট পরিধান করা উচিত, গার্জিয়ানদের বড় ভাইদের বোঝাবো হেলমেট ছাড়া যাতে না বের হয়। তো এইসব ব্যাপারে আমাদের অনেক অ্যাওয়ারনেস করেছি, তাই করে চলছি আমরা। নারী ও শিশু সংক্রান্ত মামলায় আপনারা দ্রুত কতটা পদক্ষেপ নেন? আমরা অবশ্যই দ্রুত নেই। যে মেনলি ক্রাইম এগেইনস্ট উমেন কেসে তো আমরা মানে রিকভারি করার পর তাকে আমরা সাথে সাথে যদি এফএসএল রিপোর্ট রিলেটেড থাকে, মানে যে এক্সিবিট ফরেন্সিক সায়েন্সে পাঠাতে গেলে ওইটুকু যে সময় লাগে এক্সপার্ট ওপিনিয়ন। তাছাড়া আমাদের টাইমই থাকে যে আমরা চার্জশিটটা আমরা কোর্টে পাঠিয়ে দিই এবং মাননীয় আদালতও এটাকে ফাস্ট ট্র্যাক কোর্ট করে খুব তাড়াতাড়ি কেসগুলিকে কোর্টেও মানে নিষ্পত্তি হচ্ছে। এই ব্যাপারে আমরা খুব সিরিয়াস থাকি আমাদের পুলিশ প্রশাসন। পুলিশ আধিকারিকরা সারাদিন দৌড়ঝাঁপ করেন, তাদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভাবেন কি? তো দেখুন, তো আমাদের যে ইউনিফর্মের সার্ভিসটা, ওটা তো আমরা নর্মাল সিভিল লাইফের থেকে সিভিল চাকরির ক্ষেত্রে এত মানে একটা ফিজিক্যাল ট্রেনিং দরকার নেই। আমরা চাকরিতে যে ডিপার্টমেন্ট যেই র্যাঙ্কে ঢুকি, কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ডিএসপি যারাই ঢুকেন, আমাদের একটা বেসিক ট্রেনিং হয়। বেসিক ট্রেনিং 1 বছরের একটা কঠোর ট্রেনিং হয়। হ্যাঁ, ল তো পড়ানো হয়, এছাড়া ফিজিক্যালি ট্রেনিং করা হয়। ওইখানে ওই 1 বছরের ট্রেনিং এ আমাদেরকে মানসিকভাবে তৈরি করা হয়
হ্যাঁ, যাতে আমরা 24 আওয়ার্স সার্ভিস দেওয়ার জন্য আমাদের মানসিকতাটাকে সেইভাবে তৈরি করা হয়। এই ব্যাপারে কিছু করার নেই, যারা এসছে তারা সেটা জেনেই তারা সেই শপথ নিয়েই ডিউটি করছেন। যে রাত্রে আমরা 2টার সময় গেলেও যখন খবর পাই আমরা সাথে সাথে বেরোচ্ছি, তো এটা তো কোনো বিষয় না, এটা দিস ইজ চ্যালেঞ্জিং জব, আমরা করে যাচ্ছি, করতে হবে। আর স্যারের ব্যক্তিগত জীবনে যদি জানতে চাই যে এই পুলিশের লাইনে আসা আপনার অনুপ্রেরণা কি ছিল বা কিভাবে আসে? দেখুন, আসলে যখন স্টুডেন্ট বসে দেখছি যে আমার কাছে মনে হয়েছিল যে পুলিশ ডিপার্টমেন্টে কেউ যদি কোন সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে পারে, সোসাইটির সাথে যে মিলে কাজ করতে পারে, তো এই ক্ষেত্রে অনেকটা ইজি। যেমন কোনো অফিসার, পুলিশ অফিসার, যেমন এলাকার একটা ব্যক্তি গিয়ে যদি বলে যে নেশা বিরোধী কাজ করতে চায়, সমাজের অন্য কাজ করতে চায়, এটা থেকে কোনো পুলিশ অফিসারের জন্য আমি মনে করি এটা খুব আরো অনেক বেশি ইজি। পুলিশ অফিসার যদি সমাজের জন্য কাজ করে এলাকাবাসীর সাথে, যারা রিয়েলি সমাজ সেবা করতে চায়, ওই কাজটা আসলে অনেক বেশি। আর এছাড়া আমার আরেকটা জিনিস লাগে যে আমাদের একটা জব, দেখুন আমরা প্রায় 10-15 থানায় ওসিগিরি করেছি, তো ওই এলাকাতে আমরা প্রত্যেকটি প্রচুর মানুষের সাথে আমরা পরিচিত হই, একসাথে কাজ করতে মানে অনেক পরিচিতি হয়, এটা একটা প্লাস পয়েন্ট। কাজ করার সত্যি কথা আমাদের যে কাজ করার অনেক বেশি সুযোগ, সমাজের জন্য গঠনমূলক কাজ করার অনেক বেশি সুযোগ, অ্যাওয়ারনেস করার অনেক বেশি পাবলিক সাথে মত বিনিময়। দেখুন, আসলে ব্যক্তিগতভাবে আপনি প্রশ্ন করেছেন, তো আমি বলতে চাইছি যে বধূ নির্যাতন অনেকগুলো মামলা হয়, আসলে বিষয়গুলো একটা কারণে হয়। ধরুন আজকে অনেক সময় দেখা যায় মেয়েরা যে স্ত্রী মোবাইল বেশি ইউজ করে, স্বামী বা স্বামীর শ্বশুর শাশুড়ি এই ব্যাপারটা পছন্দ করে না। তো এইসব নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে খুব সিরিয়াস ঝগড়া অনেকজন সিরিয়াস হয়ে যায়, তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে খুব বড় গ্যাপিং হয়ে যায় ধীরে ধীরে। তো এরপরে থানাতে চলে আসে, রাগ করে ঝগড়া করে মেয়েটা স্ত্রী বাপের বাড়িতে চলে গেল, এরপরে কমপ্লেন আমাদের কাছে চলে আসে বধূ নির্যাতন, দাউরি ডিমান্ড নিয়ে, পর্ন ডিমান্ড নিয়ে এরকম কমপ্লেন আমাদের কাছে চলে আসে। আমরা এত টাকা দিয়েছি, এত টাকা হিন্দু সামাজিক ভাবে বিয়ে হয়েছে, এরপরে 3-4 বছর পর থেকে স্বামী বা স্বামীর অন্যান্য আত্মীয়রা আমাকে মানসিক বা শারীরিক অত্যাচার করছে, এরকম ভাবে কমপ্লেন আসে। কিন্তু ইনভেস্টিগেশনে দেখা যাবে বা আগে কথা বলে যখন আলাদা কথা বলি, তখন দেখা যাচ্ছে আসলে বিষয়গুলো অন্যরকম। তো এরকম আমার কাছে 12 বছর স্বামী স্ত্রী আলাদা ছিল, তারপর আলাদা একসাথে বসে কথা বলে যে আসলে মূল বিষয়টা কি, ওই ব্যাপারটা দূর করার পর তারা পরে একসাথে আবার থাকতে শুরু করেছে। এই বিষয়গুলো নিজের কাছে ভালো লাগে যে অনেকগুলো ফ্যামিলি এখানে আছে বা বিভিন্ন থানাতে অন্য জায়গাতেও এগুলি করতে পেরেছি, তারা এখনো ফোন করে, তারা ভালোই চলছে। অথচ সাধারণ বিষয় এইসব বিষয়গুলো এটা একটা বড় বিষয় যে আজকাল অনেক পরিবার নষ্ট হয়ে যাচ্ছে এগুলি কাজ করার জন্য। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে বুঝে না, পাশের বাড়ির ছোট্টখাট্ট ইস্যু, যে একজনের বাড়ির গাছের ডাল আরেকজনের গাড়ির চালের পড়ে, ওই গাছের পাতাগুলো পরে ওই বাড়ির বিশ্রী হয়ে যায় ঝগড়াটি। এবার এক বাড়ির মহিলা ওই বাড়ির মহিলা বলে, এই বিশ্রী ভাবে, তোরা কি আমার পাইছিস নি, চাকর পাইছিস নি, এই বিষয়ে তোর বাড়ির গাছেরটা আমি করুম। এবার এইগুলো বিশ্রী বলে, অপরদিকে ওই ব্যক্তি আরো বাজে বলবে। এই করতে করতে মহিলাদের ঝগড়াঝাটি করতে করতে স্বামীদের সাথে পড়ে যায়, স্বামীরা আসে ঝগড়াঝাটি করে। তো এগুলি আমি তাদেরকে বুঝাই, দেখুন এই পরিবারে আপনি ঝগড়া করছেন, তাদের এগেনিস্টে তারা এগেনিস্ট করছে, তাহলে তারা দুই বাড়ির সবাই মারামারি করে হসপিটালে গেছেন, এখন 2টা কেস নিয়ে আসছেন, তো আমরা চার্জশিট দেবো, এই পরিবার তারা সবাই চার্জশিট হবে, তাদের পরিবারের সবাই আবার এই কেসে চার্জশিট হবে। ফল কি হলো দেখুন, দুপুরের সবাই আপনারা চার্জশিট হবেন, আজকে 1-1.5 বছর বলি কোর্টে দৌড়াবেন, অথচ সাধারণ ইস্যু। এখন দেখুন, আমি মনে করি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মুখ। এখন ঠোঁটের কন্ট্রোল যাদের থাকবে, আপনি যদি একে না বলে শুধু ইজি বলতেন, আরে আসলে তোমরা তো সময় পাও না, দেখো গাছের পাতাগুলি তোমরা একটু যদি পারো একটা লেবার দিয়ে গাছটি কাটাই নিও, কোনো বিষয় না, ছোট্ট ব্যাপার, তাহলে একদম ওই তারা দিদি আমরা কাটাই দেবো। দেখুন আমি তো ওই নিউটনের 3য় গতি সূত্রটার মনে পড়ে, যে ফর ইচ দ্যাট ইজ সেম রিয়াক্ট, অর্থাৎ প্রতিক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যদি একসাথে ভালো বিহেভ করি,
100% আমি ভালো বিহেভ পাবো। তো এইসব বিষয় নিয়ে কথা বলে অনেকগুলো বিষয়, তারপরে তারা কেস করেনি, তারা চলে গেছে, কমপ্লেন নিয়ে এসছে, তারা চলে গেছে, বুঝতে পেরেছে। তো এইসব নিয়ে আমরা অনেক প্রয়াস করি। হ্যাঁ, তো আমাদের সিনিয়র অফিসাররাও প্রয়াস করার কথা, আমাদের খুব চাপ দেয় প্রয়াস করার জন্য, আমরা এগুলি করছি, খুব ভালো রেজাল্ট পাচ্ছি। ঠিক না, এগুলিতে হচ্ছে কি। জনগণের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার থানা এলাকার? দেখুন, আসলে একটা জিনিস আমি খুব ফলো করি। দেখুন, আমি এখানে থাকি বা আগরতলা শহরে দেখি যে রাস্তাঘাটে যে চলাচল করে, রাস্তার মধ্যে আমার একটা জিনিস আমার ফিল হয়, একটা মানুষ আর একটা মানুষকে রেসপেক্ট দেওয়া কমে গেছে। আপনি দেখবেন একটা গাড়ি, কোনো সামনে কোনো একটা সমস্যা আছে, একটা গাড়ি, এগুলো আগরতলা শহরে বেশি দেখি, বা কোনো একটু মার্কেট এরিয়াতে যানজট হয়ে যাচ্ছে, একটা সারিতে একমুখী গাড়িগুলি আটকে রয়েছে, পেছন দিক দিয়ে বাইক বলুন, ছোট গাড়িগুলি বলুন, ওটাকে ওভারটেক করে, একটা পর একটা ওভারটেক করে পুরো রাস্তাটাকে ব্লক করে দিয়েছে। হ্যাঁ, কে এর আগে কাজ, কে যাবে। অপোজিট সাইড থেকে যে গাড়িগুলি চলে আসছে, ওগুলি আসতে পারছে না। যে 5 থেকে 10 মিনিটে যে ট্রাফিক জ্যামগুলো হয়ে যাবে, এই পুলিশ আসে সবাইকে ইয়ে করে, হ্যাঁ, তারপরে দূর করে। তো যে তাড়াতাড়ি যেতে চেয়েছিল, অথচ তাদের এই বোকামির জন্য 1 থেকে 2 ঘন্টা ট্রাফিক জ্যাম হচ্ছে। তো আমি সবাইকে বলবো, দেখুন, রাস্তা চললে একজনকে রেসপেক্ট দেবেন। হ্যাঁ, যে পেছনে আছে, সে নিশ্চয়ই কোনো কারণ আছে, তার জন্য সে দাঁড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। অন্যান্য শহরে আমি দেখছি এরকম ওভারটেক যে মানসিকতাগুলো, এগুলো অন্যান্য স্টেটে আমি দেখি না। তো হ্যাঁ, কোনো স্টেটে দেখি না। হ্যাঁ, আমাদের এখানে একটা বেশি দেখি। আপনি বলছেন, আমি সবার কাছে আবেদন করব, রাস্তায় চলার সময় একজন রেসপেক্ট দেবেন। হ্যাঁ, তাহলে এইসব যানজটগুলো হবে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো বাড়িঘরে প্রত্যেকের সাথে, ওই যে বললাম নিউটনের 3য় গতিসূত্র, হ্যাঁ, সবার সাথে একটা ভালো মানসিকতা রাখবেন। ছোট্ট বিষয়গুলোকে প্রথমে দেখবেন, হ্যাঁ, কি হয়েছে, কোথায় ভুল হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারটা দেখলে অনেক টাইম হবে না। আপনি স্ত্রী এবং শাশুড়ি, বউ আর শাশুড়ি, এই বউ শাশুড়ির মধ্যে ঝগড়াঝাটি, আমি এটা বলতে চাই, প্রচুর কেস এসব আসে। হ্যাঁ, খুব খারাপ লাগে। প্রত্যেকে আমি বলবো আগে সেলফ জাজমেন্টটা খুব দরকার। আগে আমি বলবো না নিজে ঠিক মানে জগৎ ঠিক, আগে আমার কোনো ভুল হয়েছে কিনা, হ্যাঁ, এই বিষয়টা আগে দেখুন। বউরা আগে দেখুন আমারও কোনো ভুল হয়েছে কিনা, আমি তো সব ঠিকঠাক চলছি। শাশুড়িরা আগে দেখুন, শাশুড়ির মানসিকতা দেখুন, আমার একটা মেয়ে ছিল, আমার মেয়েটা বিয়ে দিয়েছি, এখন যে আমার বউ, ওইটা আরেক ঘরের মেয়ে। তো এই সেন্সটা রাখুন, নিজের মেয়ের মতো ভালোবাসুন, দেখবেন তো বউরাও মনে রাখবেন যে আমার মা বাবা ছিল, এটা নারীর জীবন, আমার মা বাবা এখানে, এখন আমি নতুন বাড়িতে এসেছি, এটা আমি ওইখানে যে আমার মা বাবাকে যতটুকু রেসপেক্ট দিতাম, আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা মনে করে এর থেকে আমি বেশি রেসপেক্ট, হ্যাঁ, দেব। তো প্রত্যেকে বউর দায়িত্ব রাখুন, শাশুড়ির দায়িত্ব রাখুন, তাহলে বউ শাশুড়ির মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে, সংসার আরো অনেক বেশি বিষয় থাকবে। আর একটা পয়েন্ট আমি বলতে চাইছি, দেখুন, এই যে এখন চাইল্ড ম্যারেজ হচ্ছে, চাইল্ড ম্যারেজ মারা আমি সবচেয়ে বেশি দেখি, বাবারা তো বাইরে থাকে, আপনি চাকরি করুন, বিজনেস করুন, আপনি যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে বলুন, বাইরে থাকে। মা সবচেয়ে বেশি গাড়িতে থাকে। মা বুঝতে পারবে আমার মেয়েটা অ্যাকচুয়ালি মাস্টার বাড়িতে যাচ্ছে, মাস্টার বাড়িতে যাওয়ার জন্য যতটুকু সাজ দরকার না, অতিরিক্ত সাজগুজ করছে। মারা কিন্তু একটা নারীকে খুব ভালো বুঝতে পারে। তো মারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে মারা খুব সজাগ থাকতে হবে। মেয়েরা অ্যাকচুয়ালি ওই দরজা বন্ধ করে মোবাইল নিয়ে কি বা ল্যাপটপ নিয়ে কি আসলে পড়াশোনা করছে না, অন্য কিছু দেখছে। মারা থাকুন, সজাগ থাকুন। আমার এখানে আমি বলবো না নাম, একটা কেস নিয়েছি, মা মেয়েকে ভাগিয়ে দিতে সাহায্য করেছে। কলকাতা থেকে ছেলেটাকে নিয়ে আসবো, মেয়েটা বলছে মা যদি বলে নিয়ে আসবো, যার মাধ্যমে বলেছি। এখন মা বলে দিয়েছে না, তোরা একজন এই পুলিশ খবর পাইছে, তোরা কিন্তু কলকাতা থেকে উঠে নেবো। আমাদের কাজটা অনেক কঠিন হয়েছে, পরে ওকে চেন্নাই থেকে গিয়ে ধরে এনেছি। তো মারা শিক্ষিত হতে হবে। ওই যে নেপোলিয়ন যে বলেছিল, হ্যাঁ, আমাকে শিক্ষিত মা দাও, আমি একটা শক্তিশালী দেশ উপহার দেব। আমি বলবো প্রত্যেক মারা যদি শিক্ষিত হন, তাহলে সন্তান শিক্ষিত হবে, সন্তান সঠিক সংস্কার হবে, তাহলেই সমাজ আগে বাড়বে, দেশ আগে বাড়বে, আমরা উন্নত হবে। তাহলে মাদের সত্যিকারের শিক্ষিত এবং সংস্কার মুক্ত হতে হবে, মারা শিক্ষিত হবে, সমাজ অনেক আগে যাবে, এই বলছি আমি। সমাজের শান্তি আর শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ এবং সাধারণ মানুষের যৌথ প্রয়াস কতটা আবশ্যিক বলে মনে করেন? একদম আবশ্যিক। শুনুন, পুলিশ একা সবকিছু করতে পারবে এই না, তো পুলিশ
আমাদের জনগণকে নিয়ে, তাদেরকে নিয়ে করতে হবে। সামাজিক চেতনা সবার মধ্যে হতে হবে। পুলিশ যে সবাই বলে, জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি, হ্যাঁ আমরা হেলমেট বিরোধী আইন করি, এই করি, দৌড়ছি, আবার তখন অনেকে নেগেটিভ ভাবে বলে, আরে হ্যাঁ আমি ওইখান থেকে না যাচ্ছি, হ্যাঁ আমার হেলমেটটা নাই, আমি কি বলবো, আমি গেলে হ্যাঁ আমার মাথা না যাইবো। তো এই সেন্সটা তো অবশ্যই না। প্রত্যেকদিন আমরা পেপার খুলে দেখি কত মানুষ, শুধু ডাক্তাররা বলে যদি হেলমেটে থাকতো মাথায় একটা আঁচড়ও লাগলো না, শরীরে একটা আঁচড় লাগলো না, অথচ স্পট ডেড হয়ে গেছে, কেন? হেলমেট নেই। তো এই বিষয়গুলো যে সমাজে যারা বিশিষ্ট ব্যক্তি আছে, হ্যাঁ নেতৃবর্গরাও আছে, সামাজিক যারা দায়িত্ব আছে, তারাও এগিয়ে আসতে হবে। তারাও নিজেরা হেলমেট নিয়ে চলতে হবে। কেন? অ্যাজ এক্সাম্পলারি, দেখো আমি হেলমেট নিয়ে চলছি, বাকিরা যাতে সবাই হেলমেট পরো। এই বিষয়গুলো পুলিশকে সহায়তা করতে হবে, বা পুলিশের যে কোনো বিষয়গুলো যে একসাথে মিলে কাজ করতে হবে। একসাথে মিলে কাজ করলে তখন এটার সাকসেস বেশি আসবে, সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে আমি মনে করি। একেবারে শেষ ভাবে যদি জানতে চাই, আপনারা সারাদিন অপরাধীদের সঙ্গে থাকেন, তো সেখানে আমরা স্ট্রিক্ট দেখি আপনাদের, ভিতরগতভাবে পুলিশ কি আসলে এমন, নাকি ভিতরগতভাবে কোন রকম নরম প্রাধান্যতা রাখেন আপনারা? না শুনুন, আপনি ভালো প্রশ্ন করেছেন। আসলে আমরা কিছু কাজ করার জন্য আজকে যেমন হেলমেট ছাড়া বাইক নিয়েছি, আজকে অ্যাকচুয়ালি ঈদের দিন ছিল, আমি সকালবেলা গেছি, আমার অফিসার বেরিয়েছে, সকাল 6টার সময় আমরা জায়গায় লোক দিয়েছি যাতে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে, হ্যাঁ কোনো বিঘ্নিত না হয়। তো এর মধ্যে কয়েকটা বাইক হেলমেট ছাড়া নিচ্ছে, বাইকটা সিজ করে নিয়ে এসেছি থানায়। তো যখন নিয়ে এসেছি আমি জানি সে আজকে কষ্ট পাবে, ঠিক না, কষ্ট হবে। ওর কাছে তখন মনে হবে যে আমাদের মধ্যে কোনো হৃৎপিণ্ড নেই, হ্যাঁ বাইকটা নিয়ে এসেছি, হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স সিজ, আমরা না ড্রাইভিং লাইসেন্স সিজ করে নিয়ে আসছি, হ্যাঁ তখন তারা হয়তো অনেকে মনে করবে যে আমাদের মধ্যে হ্যাঁ আমরা কঠিন। আমাদের সমাজে যাতে ওই একটা এক্সাম্পল হবে, আজকে দুটো বাইক নিয়ে এসেছি যাতে এটা চতুর্দিকে ছড়িয়ে যাবে, আরে হেলমেট ছাড়া বাইক নিলে থানা বাইক নিয়ে যাবে, এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়, তার জন্য একটা হেলমেট নিয়ে যাবে, নিয়ে যাবে। অনেকে আমরা খুব কঠোরভাবে জিজ্ঞাসা করি, যখন বুঝি করি। আসলে এরপরেও আমরাও মানুষ, হ্যাঁ ঠিক না, আমাদের মধ্যে হৃৎপিণ্ড আছে, আমরা রক্ত মাংসের মানুষ, হ্যাঁ এটা পোশাকটা আলাদা, প্রত্যেকেই যে কাজ করুক, ঠিক না, এটা ডাক্তারি অ্যাপ্রন হোক, ঠিক না, এটা খাকি পোশাক হোক, এটা কোর্টের উকিলের কালো কোট হোক, তো এগুলো প্রত্যেকের ভিতরেই আমরা সাধারণ মানুষ, ঠিক না। তো আমরা প্রত্যেকের ওই মনুষ্যত্ব ব্যক্তিত্ব ঠিক রেখে কাজ করলেই হ্যাঁ সবাই ঠিক কাজ করবে, হ্যাঁ এটাই আসবে হবে। একেবারে তিনি যেটা জানালেন, পোশাকের বাইরে ওনাদেরও মানবিক দৃষ্টিভঙ্গি থাকে, বা পোশাকের দায়িত্ব নিরিখে কখনো কখনো কঠোর হতে হয় পুলিশকে। তো পুলিশ সম্পর্কে আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনারা সারাক্ষণ ছিলেন আমাদের সাথে লোককথার অনুষ্ঠানে। আগামীর অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।